নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো খাবার সম্পর্কে। যে স্ট্রোকের রোগীকে কিভাবে খাবার খাওয়া উচিত। যখন কারো স্ট্রোক হয় সে যায় জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব আমি কি খাব? ডাক্তার সাহেব বলেন, ভাজা খাবার খেও না, মরিচ মশলা খেও না, লবণ কম করো। দুই বাড়ির লোকেরা কি করে? সেদ্ধ খাবার দেওয়া শুরু করে। সেদ্ধ ডিম, সেদ্ধ লাউ, সবজি, বাকি সবকিছু বন্ধ করে দেয়। তাদের রক্তচাপ বেশি ছিল, তাদের এটা দিও না, ওটা দিও না। যখন আমরা এমনটা করছি তখন আমরা আরেকটি বড় সমস্যাকে আমন্ত্রণ জানাচ্ছি, যা প্যারালাইসিসের পুনরুদ্ধারে আমাদের দেখতে পাওয়া যায় সমস্যা। কারণ এখন প্যারালাইসিস যা আছে দেখা যাচ্ছে, তাহলে হাত পা বন্ধ হয়ে যাচ্ছে, যে হাত চলছে না পা চলছে না, কিন্তু কোথাও না কোথাও সমস্যা। মস্তিষ্কের ভেতরে স্ট্রোক এসেছিল, মস্তিষ্কের ভেতরে আমাদের রক্তক্ষরণ হয়েছিল, যার ফলে মস্তিষ্কের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন মস্তিষ্ককে সেটি পুনরুদ্ধার করতে হবে, কিন্তু মস্তিষ্ক পুনরুদ্ধার করতে পারে না, তাহলে আমাদের হাত পা কখনোই চলতে পারবে না। এখন সেটি পুনরুদ্ধার করার জন্য প্রয়োজন খাবার, এবং রোগী তো খাবার খাচ্ছেই না। তাহলে আমরা কি দেখি, যে যখন আমরা আমাদের খাবারকে খুব বেশি কঠোর করে দিই, সেদ্ধ সবজির উপর চলে আসি, স্টিম সবজির উপর চলে আসি, শস্য বন্ধ করে দিই, তাহলে আমাদের এই সমস্ত সমস্যা দেখতে হয় যে রোগীর পুনরুদ্ধার হয় না, অনন্য ধীর হচ্ছে, হয় না। যখন কারো প্যারালাইসিসের আক্রমণ হয় তখন প্রথম 6 মাস সোনালী সময় হয়। এই 6 মাসের মধ্যে প্রতিটি রোগীর মধ্যে ওষুধ সহ বা ওষুধ ছাড়া আরাম পাওয়া নিশ্চিত। এই 6 মাসে কারো হাত লাগলেও আপনাকে আরাম পাওয়া যাবে। আপনি কোনো মন্দিরে যান, গুরুদ্বারে যান, যেখানেই যান যান, কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যান যার হাত লাগবে, এসটিএমে আপনাকে আরাম আসতে থাকবে। কারণ মস্তিষ্কের ভিতরে নতুন প্লাস্টিসিটি স্বয়ংক্রিয়ভাবে ঘটছে। আপনার জানা নেই, কিন্তু মস্তিষ্ক নিজে নিজে নিজের মধ্যে উন্নতি করে যাচ্ছে। সমস্যা কখন হয়? যখন এই প্রথম 6 মাস কেটে যায়। এই 6 মাস কেটে যাওয়ার পর এখন আপনি যেখানেই যান আরাম পাবেন না। কেন? কারণ মস্তিষ্কের ভিতরে নিউরোপ্লাস্টিসিটি বন্ধ হয়ে গেছে। এখন এমন রোগী যাদের 6 মাসের বেশি সময় হয়ে গেছে, নিউরোপ্লাস্টিসিটি বন্ধ হয়ে গেছে, এখন রোগী চায় যে আমার সুস্থতা হয়ে যাক। সুস্থতা তখনই হবে যখন শরীরের ভিতরে কিছু শক্তি থাকবে। শক্তিশালী তো আমরা কিছু খাই না। তাহলে প্রথম জিনিস হলো যে আমাদের খাবার এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে শরীর ভালো পরিমাণে শক্তি পায়। তাহলে প্রথম কাজ আমরা কি করব? আমরা মনোযোগ দেব সবজির দিকে, যেমন গাজর, মূলা, ডাল, মটরশুঁটি। এইসব সবজিগুলোর মধ্যে কার্বোহাইড্রেট বেশি থাকে না, এগুলোর মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি থাকে না, কিন্তু এদের মধ্যে ভিটামিন প্রচুর পরিমাণে থাকে। এখন ভিটামিন এবং মিনারেল আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ কাজ করে। শরীরকে শক্তি তো দিচ্ছেই, কিন্তু শরীরে যে ঘাটতি আছে তা মাইক্রোনিউট্রিয়েন্ট হোক বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট তা পূরণ করছে। তাহলে আমাদের জন্য খাবারের মধ্যে সবজি বাড়ানো জরুরি। এখন সবজিতে শুধু এই নয় যে শুধু লাউ খেতে হবে, না, সব ধরনের সবজি খেতে হবে। তা পালং শাক হোক, মেথি হোক, মটরশুঁটি হোক, মাশরুম হোক বা গাজর হোক, যত সবজি বাজারে আসে উপলব্ধ থাকে, সব ধরনের সবজি আপনার খাবারে যোগ করতে হবে। এখন সবজির যে শক্তি আছে তা শরীরে নিয়ে আসা এবং তা পেট ভরানো ছাড়াই, এটি একটি খুব ভালো কাজ হয়। যে আপনি সবজির প্রভাব তো পেয়েছেন, কিন্তু পেট ভরেনি, কারণ পেট না ভরলে আমরা আরও খাবার খেতে পারবো। যখন আমরা আরও খাবার আমাদের আরও শক্তি পাওয়া যাবে। কেমন হবে? তাহলে যত সবজি আছে যদি আমরা তার স্যুপ তৈরি করি, তাহলে স্যুপ যা আছে আমাদের শরীর খুব দ্রুত শোষণ করে নেয়, যত ভিটামিন মিনারেল দ্রুত শোষণ করে, কিন্তু পেট তো ভরেনি, কারণ এর মধ্যে আসছিল না। এখন আমরা তারপরে খাবার খাব, তাহলে খাবারের শক্তি প্লাস স্যুপের শক্তি প্লাস হয়ে গেল 2 প্লাস হয়েছে না? তাহলে আমাদের কি করতে হবে? সবজি স্যুপ নিতে হবে। যারা ননভেজ খায় তারা এর মধ্যে ডিম দিতে পারে, মাছ দিতে পারে, মুরগি দিতে পারে, কিন্তু এর বাইরে আমাদের কিছু ব্যবহার করা উচিত নয়। আমরা সাদা মাংস ব্যবহার করতে পারি, কিন্তু লাল মাংস একদম ব্যবহার করব না। কারণ অনেক রোগী আছেন যারা নন ভেজিটেরিয়ান। যখন তাদের প্যারালাইসিস হয় তারা আসে আমাদের জিজ্ঞাসা করে যে আপনি
কি মটন খেয়েছিলেন? হ্যাঁ ডাক্তার সাহেব, আমি না মিকুলকে শুনেছি একদিন আগে মটন খেয়েছিলাম। যখন আমরা মটন খাই তখন শরীরে কোলের পরিমাণ খুব দ্রুত বাড়তে শুরু করে এবং এই কারণে রোগীদের মধ্যে আমরা প্যালেসের আক্রমণ দেখতে পাই। তাই লাল মাংস একদম খাওয়া উচিত নয়। এখন আমরা দেখি যে আমাদের শরীরকে আর কি দিতে হবে। তাই আমরা সবজি নিয়েছি। আমরা একটু মাছ এবং মুরগি নিয়েছি। তারপর এখন নিজের খাবারের মধ্যে দেখো যে ৩ বার যখন আমরা খাবার খাচ্ছি, তখন আমরা খাবারের সাথে কত পরিমাণে সবজি নিচ্ছি। ১ম এ আমরা স্যুপের সাথে নিয়েছিলাম। এখন আমরা খাবারের সাথে নিচ্ছি। কারণ সবজির মধ্যে ফাইবার থাকে। ফাইবারের মধ্যে কি হয়? যে যখন আমাদের অন্ত্রে যায়, তখন আমাদের অন্ত্রের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, যা খাবার ভেঙে দিচ্ছে। এই সাইন তৈরি করছে, রাসায়নিক তৈরি করছে। তাহলে এই যে আমাদের মাইক্রোবায়োম আছে, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি একভাবে আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করছে। যদি আমাদের অন্ত্রের বিজ্ঞান খারাপ হতে শুরু করে, আমরা খাবার খেতে পারবো না, হজম করতে পারবো না, রক্তে যেতে পারবে না, শরীর শক্তি পাবে না। তাহলে এই মাইক্রোবায়োমের যত্ন নিতে আমাদের খাবারের মধ্যে ফাইবারের পরিমাণ বাড়াতে হয় এবং সাথে বাড়াতে হয় প্রোটিন। কারণ আমাদের পুরো শরীর প্রোটিন দিয়ে তৈরি। আমার ত্বক, আমার নখ, আমার চুল সবকিছুই প্রোটিন দিয়ে তৈরি। যদি আমার খাবারে প্রোটিন না থাকে, তাহলে আমি আমার মস্তিষ্ককে কিভাবে পুষ্টি দেব? এখন আমি যদি মস্তিষ্ককে প্রোটিন না দিই, ভিটামিন ও মিনারেলস না দিই, তাহলে সে নিজেকে উন্নত করে আমাকে কিভাবে ঠিক করবে? তাহলে ২ টি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেল। ভিটামিন, মিনারেলস যা আমরা সবজি থেকে পাচ্ছি, যা আমরা মুরগি ও মাছ থেকে পাচ্ছি এবং আমাদের আরও একটি জিনিস প্রয়োজন প্রোটিন। প্রোটিন আমরা মাছ ও মুরগি থেকেও পাবো। আমরা পনির থেকেও পাবো, আমরা দুধ থেকেও পাবো, আমরা ডাল থেকেও পাবো, আমরা মাশরুম থেকেও পাবো। তাহলে আপনি যদি নিরামিষভোজী হন, তাহলে নিরামিষ উৎস ব্যবহার করুন। যদি আপনি আমিষভোজী হন, তাহলে আমরা আমিষ উৎস ব্যবহার করতে পারি। কিন্তু এই বিষয়ে সতর্ক থাকবেন। সাদা মাংস খেতে হবে, লাল মাংস নয়। এখন আমাদের খাদ্য তালিকায় আমরা অনেক পুষ্টিকর জিনিস যোগ করেছি। এখন আমাদের শরীরে যাচ্ছে। এখন আমাদের কি করতে হবে? আমরা মস্তিষ্ককে বলতে হবে, দেখো যা কিছু আমরা দিয়েছি, এখন আমাকে তা ফিরিয়ে দাও। এখন আমরা মস্তিষ্ককে প্রশিক্ষণ দেব। কারণ আমাদের মস্তিষ্কটি একরোখা। একরোখা বলছি কারণ যদি আমি কোনো কাজ বারবার করি, তাহলে সেই কাজে ভালো হয়ে যাই। আমি ম্যাচ পড়ব, আমি ম্যাচে ভালো হয়ে যাব, কিন্তু আমি রসায়নে ভালো হতে পারবো না। তাহলে যদি আমি হাঁটছি, আমি হাঁটায় ভালো হয়ে যাব। আমি দৌড়াচ্ছি, আমি দৌড়ে ভালো হয়ে যাব। আমি সাইক্লিং ভালো করতে পারবো না। আমি সাঁতার ভালো করতে পারবো না। তাহলে আমাদের মস্তিষ্কের ক্ষমতা বুঝে সেই কাজ করাতে হয়, যা কাজ আমরা উন্নত করতে চাই। আমার রোগী যদি হাঁটতে না পারে, তাহলে আমি তাকে এত হাঁটাবো যে তার হাঁটা নিখুঁত হয়ে যাবে। যদিও পুরোপুরি সম্ভব নাও হতে পারে, কিন্তু হাঁটায় কোনো ঘাটতি থাকবে না। তাহলে তার জন্য আমাদের সেই ব্যায়াম নির্বাচন করে দিতে হবে, যাতে তাকে এতবার করতে হয় যে আপনার মস্তিষ্ক শক্তিশালী হয়ে যায়, আপনার পেশি আমার মতো হয়ে যায় এবং আপনাকে সারা জীবন হাঁটতে কোনো অসুবিধা অনুভব না হয়। ঠিক আছে? তাই আমরা ব্যায়ামের উপর অনেক জোর দিই। যখন আমরা ওয়ালিজিস রোগীর পুনরুদ্ধারের বিষয়ে কথা বলি, তাহলে এই ভিডিওর মধ্যে আমরা অনেকবার নিউরোপ্লাস্টিসিটি সম্পর্কে কথা বলেছি এবং এই নিউরোপ্লাস্টিসিটি সেই প্রক্রিয়া যা সাহায্য করে একটি পক্ষাঘাতগ্রস্ত রোগীর উন্নতি হতে পারে। নিউরোপ্লাস্টিসিটি আসলে কি? তাহলে নিউরোপ্লাস্টিসিটি বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে আমাদের মস্তিষ্ক কি? এটি কোনো জিনিস দিয়ে তৈরি। তাহলে আমাদের মস্তিষ্কটি নিউরনের দ্বারা তৈরি। যখন আমরা জন্মাই, ধরুন আমার মস্তিষ্কে ১,০০,০০,০০০ নিউরন আছে, তাহলে পুরো জীবন সেই ১,০০,০০,০০০ই থাকে। ১,০০,০০০ থেকে কম হতে পারে, কিন্তু ১,০০,০০০ ১ হতে পারে না। কেন হতে পারে না? কারণ একবার আমরা জন্মালে এই নিউরনের কাছে নতুন নিউরন তৈরি করার ক্ষমতা থাকে না। আমার যদি বয়স ১০০ বছর হয়, তাহলে সেই ১০০ বছরের পুরনো নিউরনই আমার সাথে থাকবে। এখন সমস্যা হলো এই যে নিউরন সেলগুলো, যখন আমরা শিশু থাকি কথা বলতে পারি না, হাঁটতে পারি না, আমাদের কথা বলার এবং বোঝার ক্ষমতা কোথা থেকে আসে? এই নিউরন সেল থেকেই আসছে। কেন? মস্তিষ্ক এটাই দিয়ে তৈরি। তাহলে আমাদের মস্তিষ্কের যে ক্ষমতা হচ্ছে হাঁটার, বলার, শোনার, বোঝার, মূলত সেটা নিউরন সেলেরই ক্ষমতা হচ্ছে।
কিন্তু নিউরন সেল তো সেই পরিমাণেই আছে। কিন্তু আমার মাথার আকার তো বড় হয়ে গেছে। আমার কাজ করার ক্ষমতা বেড়েছে। তাহলে কিছু না কিছু তো পরিবর্তন হয়েছে। কিছু না কিছু তো পরিবর্তন হয়েছে। যার সাহায্যে আমি বুঝতে পারছি, বলতে পারছি, দেখতে পারছি। আমি মিলাচ্ছি, আমি রসায়ন পড়তে পারছি। আমি কোয়ান্টাম পদার্থবিজ্ঞান জানি কত কিছু আমাদের মস্তিষ্ক নিয়ে আসে। তাহলে আমাদের মস্তিষ্কের যে ক্ষমতা, আমাদের নিউরোসেলের ক্ষমতা, তা হলো একে অপরের সাথে কথা বলা। এখন আপনার একটি নিউরন কতজনের সাথে কথা বলবে তার উপর নির্ভর করে আপনার আইকিউ লেভেল কি হবে। যদি তা গড় হয় তাহলে একজন বড় মানুষ ৫ থেকে ৬ নিউরোনাল এরকম কথা বলতে পারে। যদি তা ১-০ জনের সাথে কথা বলে তাহলে কি হবে? আপনার যা হবে তা আরো ভালো হবে, হতে পারে আপনি কতটা কাজ করেন। যদি তা গড়ের নিচে হয় তাহলে হতে পারে আপনি একটু কম। তাহলে এই যে নিউরনগুলি একটি নিউরন অন্য নিউরনের সাথে কতটা সংযুক্ত তা নির্ধারণ করছে আপনার মস্তিষ্ক কতটা উন্নত হবে। এখন যখন কারো প্যারালাইসিস হয়, ক্লোজ আসে, শিরা ফেটে যায়, এই সংযোগগুলির ক্ষতি হয়, তখন মস্তিষ্ক কি করে? ভালো ভরে যায় এবং তৈরি করে নেয়। কারণ মস্তিষ্কের তৈরির ক্ষমতা আছে। এটি নিউরন তৈরি করতে পারে না, কিন্তু তাদের সংযোগ উন্নত করতে পারে। তাহলে এটি শুরুতে শুরু হয়। ১ম মাসে, শেষে উন্নতি আসতে শুরু করল। হাত নড়ছিল না, নড়তে শুরু করল। হাঁটতে পারছিল না, হাঁটতে শুরু করল। শব্দনীতি, শব্দ আসতে শুরু করল। তাই ১ম মাস, শেষে শুরু হবে। ২য় মাসে অনেক ভালো উন্নতি, ৩য় মাসে আরো উন্নতি, ৪র্থ মাসে কম, ৫ম মাসে আরো কম, ৬ষ্ঠ মাসে আসে। যে উন্নতি এসেছিল তা স্বজনপ্রিয়ভাবে শেষ করে যায়। এখন এই ৬ মাসের মধ্যে যেমন আমি আগে বলেছিলাম, যে যিনি হাত লাগিয়েছেন আপনাকে মনে হবে তার ওষুধ কাজ করছে, তার চিকিৎসা কাজ করছে। কিন্তু এই ৬ মাসের পর সেই একই চিকিৎসা ব্যর্থ হয়ে যাবে। কারণ রিংয়ের ভিতরে প্লাস্টিসিটি বন্ধ হয়ে গেছে। এখন যদি এমন রোগীর কথা বলার ক্ষমতা না আসে, হাত চালানোর ক্ষমতা না আসে, যদি আমরা চাই যে রোগীর ক্ষমতা ফিরে আসুক, নিজে ভেবে দেখুন কিভাবে আসবে। নিউরোপ্লাস্টিসিটি থেকে কিন্তু নিউরোপ্লাস্টিসিটি করার জন্য খাবার ভালো হওয়া উচিত। ভিটামিন, মিনারেল, সম্পূর্ণ প্রোটিন এবং আমরা ব্যায়াম, এই ৩টি জিনিস একসাথে রাখলাম। এখন আমরা নিউরোপ্লাস্টিসিটি এবং সেই ওষুধটি পরে দেই। যখন এই সমস্ত জিনিস একসাথে মিলে যায়, ওষুধ, খাবার, ব্যায়াম এবং আপনার শরীরে পরিবর্তন দ্রুত আসতে শুরু করে। এখন আপনার বিশ্বাস হবে না, তাই না? তাহলে আপনি কতজন রোগীর সাথে দেখা করতে চান? আমাকে বলুন। আমি আপনাকে ৫ জন রোগীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। কারণ ভিডিওটি খুব দীর্ঘ হয়ে গেছে এবং আরো দীর্ঘ হবে। যাদের মনে হয় যে আরো জানার প্রয়োজন আছে, তাদের জন্য পুরো চ্যানেল আছে। একটি ভিডিও দেখে বুঝে যাবেন যে প্যারালাইসিসকে যদি আপনি পরাজিত করতে চান তাহলে কিভাবে করতে হবে।